আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তবিবুর রহমান শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের করাবো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 8-এর দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ। এই অধ্যায়ে তোমাদের সঙ্গে আমার আজ প্রথম ক্লাস, আর আমি করাবো তোমাদের আজ যশোর বোর্ড 2019। আর এটি অলিউল্লাহ স্যারের বইয়ের 1363 পৃষ্ঠায় অঙ্কটি আছে। এটি 10 নম্বর অঙ্ক। অঙ্কটি তোমাদের কাছে আছে, তারপর আমি তোমাদের একটু দিয়ে দিলাম। এই যে আমার হাতের আঙ্গুল দেওয়া আছে, এই অঙ্কটা 10 নম্বর অঙ্ক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু পড়ি, তোমরা অঙ্কটা খেয়াল করো। 2017 সালে 1 জানুয়ারি তারিখে 3,25,000 টাকার একটি আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্রটির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 25,000 টাকা। মিস্টার সানির প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করেন এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করেন। এখানে ক নম্বরে চেয়েছে প্রথম 2 বছরের অবচয় তালিকা বের করো। খতে চেয়েছে 2 বছরের জাবেদা, আর গ নম্বরে চেয়েছে প্রথম 2 বছর অবচয় হিসাব এবং আসবাবপত্র হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা প্রথমে ক নম্বরটা শুরু করি। প্রথম 2 বছর অবচয় তালিকা দেখাও। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় তালিকা দেখানোর জন্য আমাদের অবচয় হার বের করে নিতে হবে। আর অবচয় হার 2টা পদ্ধতিতে বের করা যায়। সহজ পদ্ধতি হচ্ছে অবচয় গণনা কার্য, অবচয় হার শতকরা হচ্ছে 100%, আনুমানিক আয়ুষ্কাল ইন্টু সূত্রের 2, 100% আয়ুষ্কাল এখানে দেওয়া আছে 5 বছর, সূত্রের 2, তাহলে এটি 40%। অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাদের অবচয় হার অবশ্যই বের করে নিতে হবে, কারণ এই অঙ্কে অবচয় তালিকা করতে বলেছে। তাহলে এখন আমরা অবচয় তালিকা করব। বইয়ে তোমাদের 5টি ঘর করেছে, আমরা একটা ঘর বেশি করব। ক নম্বরে অবচয় তালিকা নির্ণয়। অবচয় তালিকা তোমার ডিটেলস লিখবে। 2 বছর অবচয় তালিকা, ব্র্যাকেট লিখবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, ছকটা আনবে। প্রথমে আমরা লিখব বছর বা সন, এরপর ক্রয় মূল্য, এরপর লিখব আমরা বছরের শুরুর, এটাকে প্রারম্ভিক বলা হয়, প্রারম্ভিক পুস্তক মূল্য বা প্রারম্ভিক বহি মূল্য বা পুস্তক মূল্য আমরা লিখতে পারি। এখানে অবচয়, এই অবচয়ের ঘরটি একটু বড় করব আমরা, কারণ অবচয় একটু দেখাতে হবে। তারপর হচ্ছে পুঞ্জীভূত অবচয়, এরপর হচ্ছে সমাপনী বা বছরের শেষের বহিমূল্য, সমাপনী বহিমূল্য। তাহলে কলাম হলো 6টি। আমরা চাইলে এই কলামটা বাদ দিতে পারি, ক্রয় মূল্যটা, আর এটি রাখাই উত্তম, কারণ এটি একটি পূর্ণাঙ্গ ছক। কারণ ক্রয় মূল্য দেখানোটা সবচেয়ে বেশি
উত্তম। আমরা ক্রয় করেছি 2017 সালে। কত দিয়ে ক্রয় করেছি দেখো, প্রশ্ন আছে 3,25,000। এইটাকে আমরা প্রারম্ভিক বহিমূল্যই ধরব। আর প্রথম বছর এই 3,25,000 টাকার উপরে আমাদের 40% এটা আমরা বের করে নিব। তারপর ক্যালকুলেটর দাও তো। এরপর আমরা এখানে অবচয়, পঞ্জীভূত অবচয় এখানে যা হবে বসাবো। সমাপনী 2018 3,25,000। তুমি নিয়ে আসো ক্যালকুলেটর আপুর কাছ থেকে। 3,25,000 আর প্রারম্ভিক বহিমূল্য, আমাদের ক্যালকুলেটর অপেক্ষা আছি, ক্যালকুলেটর আনলে অঙ্কটা। প্রিয় শিক্ষার্থীরা, 3,25,000-এর 40% আমাদের আসবে 1,30,000। পুঞ্জীভূত অবচয় 1,30,000ই হবে। সমাপনী বহিমূল্য হবে, আমরা প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দিতে পারি অথবা ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়, যেভাবে করি একই উত্তর হবে। তাহলে আমাদের 3,25,000 থেকে বাদ যাবে 1,30,000, বাদ দিলে আসে 1,95,000। আমরা পেয়ে গেলাম সমাপনী বহিমূল্য। ক্রয় মূল্যে 3,25,000ই থাকবে। আর 2018 সালে এই 1,95,000 এটি প্রারম্ভিক বহিমূল্য বা পুস্তক মূল্য হয়ে যাবে। আর অবচয় হবে এই 1,95,000 উপর 40%। আমরা একটু করে দেখি কত হয়। আমাদের এসেছে এটা 78,000। আর এখানে 1,30,000-এর সঙ্গে 78,000 যোগ করলে আসবে আমাদের 2,08,000। সমাপনী বহিমূল্য আমরা কীভাবে বের করব? এই ক্রয় মূল্য থেকে যদি বাদ দিই তাহলে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে, আর প্রারম্ভিক বহিমূল্য থেকে বাদ দিলে অবচয় বাদ দিতে হবে। এক্ষেত্রে একই উত্তর বের হবে, 1,17,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম ক নম্বরে অবচয় তালিকা। খ নম্বরে চেয়েছে জাবেদা। এটি একটি গুরুত্বপূর্ণ। আমি জাবেদা দিয়েই তোমাদের জাবেদা আলোচনাটাও শেষ করব। জাবেদার ছক তো তোমরা টানতেই জানো আগের নিয়মেই। দুইটা টাকার ঘর, একটা ডেবিট একটা ক্রেডিট। এখানে খতিয়ান পৃষ্ঠা, এখানে তারিখ, আর এটা আছে হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। ডেবিট ক্রেডিট, তোমরা চাইলে ব্যাকের টাকাও লিখতে পারো। খতিয়ান পৃষ্ঠা, জাবেদার ক্ষেত্রে লিখতে হয় খতিয়ান পৃষ্ঠা, তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, বা বিবরণও লিখতে পারো। আগে বিবরণী লেখা হতো, বর্তমান বিবরণ কথাটার ব্যবহার করা হয় না। তাহলে আমরা একটু জাবেদাগুলো করি। আমাদের জাবেদা হবে প্রথম বছরে 3টি আর পরের বছরগুলোতে 2টি। এটাই নিয়ম, কারণ প্রথম বছরে যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে ক্রয়ের একটা জাবেদা করতে হবে। 2017 জানুয়ারি 1 আমরা ক্রয় করেছি কি আসবাবপত্র। আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র হিসাব ডেবিট, কারণ আসবাবপত্র একটি সম্পদ, আর এখানে সম্পদ ক্রয়ের ফলে সম্পদ ব্যবসায় এসেছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। টাকার পরিমাণ হচ্ছে 3,25,000 টাকা। সমপরিমাণ টাকা দিয়ে আমরা ক্রেডিট করব। এখানে কিছু বলে নাই, তাহলে আমরা নগদানও লিখতে পারি। নগদানই লিখি, ধরে নিব যে লেনদেনটা নগদে হয়েছে। নগদান ক্রেডিট 3,25,000 টাকা। ব্যাখ্যা লিখবে
যে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। এটা হবে জানুয়ারি 1, পরবর্তীতে যত জাবেদা হবে আর দুইটা, এটা হবে ডিসেম্বর 31। আর এক্ষেত্রে অবচয় যে বের করেছি প্রথম বছরের অবচয় ধার্যের জাবেদা হবে, তাহলে জাবেদা হবে কি অবচয় হিসাব বা অবচয় খরচ হিসাব, দুইটাই তোমরা লিখতে পারো, অবচয় হিসাবও লিখতে পারো, অবচয় খরচ হিসাবও লিখতে পারো। আর ক্রেডিট হবে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আমরা যেটা বের করেছিলাম অবচয় আমরা বের করেছিলাম প্রথম বছর অবচয় আমরা বের করেছিলাম 3,25,000-এর উপর 40%, তাতে আমাদের এসেছিল 1,30,000 টাকা, 1,30,000 টাকা। অবচয় যেহেতু একটি খরচ, আমরা জানি সকল খরচকে আয় সারাংশে স্থানান্তর করতে হবে। তাহলে আমরা অবচয় খরচ আগে ছিল, এই জাবেদায় ছিল ডেবিট, এখন এটা ক্রেডিট হয়ে যাবে আর ডেবিট হবে আয় সারাংশ। এটাও ডিসেম্বর 31 জাবেদা হবে আয় সারাংশ হিসাব ডেবিট। আর ক্রেডিট করব কাকে? অবচয় খরচ হিসাব ক্রেডিট। কত টাকা নিয়ে? এই 1,30,000। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম বছরের জাবেদা শেষ করলাম। প্রথম বছর 3টি জাবেদা হয়েছে, কিন্তু পরবর্তী বছর হবে 2টি। অর্থাৎ আমরা যে আসবাবপত্র ক্রয় করেছি এটি ক্রয় করেছি 2017। এই জন্য 2017-এর পরে 2018-তে এই ক্রয়ের জন্য কোনো জাবেদা দেওয়া যাবে না। তাহলে আমরা দ্বিতীয় বছরের জাবেদাটা কী হবে দেখি। এইটা শুধু আমি মুছে দিলাম, আমাদের জাবেদা ঠিক থাকবে, শুধুমাত্র টাকা চেঞ্জ হয়ে যাবে। এখানে 2018-17 পরিবর্তে 2018 প্রথম জাবেদা হবে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। এটা হচ্ছে আমরা যে পরিমাণ টাকা বের করেছিলাম আগের অঙ্কে, পরিমাণ বের হয়েছিল 78,000 টাকা। দুটি জাবেদায় একই টাকা আসবে। তাহলে আমাদের খ নাম্বার আমরা শেষ করলাম। গ নাম্বারে এসে প্রথম 2 বছরের অবচয় খরচ হিসাব ও আসবাবপত্র হিসাব প্রস্তুত করো, অর্থাৎ খতিয়ান চেয়েছে। খতিয়ানের হিসাবসমূহ আমরা চলমান জের ছকেও করতে পারি, আবার টি ছকেও করতে পারি। তা চলমান জের ছকটা আমার কাছে বেশি সহজ মনে হয় স্টুডেন্টদের জন্য, এই জন্য আমি চলমান ছকে করিয়ে দিলাম। তোমরা চাইলে টি ছকেও করতে পারো, কোনো সমস্যা নাই। তা জাবেদা খতিয়ানের ছক তো তোমরা জানোই, চলমান জের ছকের 4টি টাকার ঘর হবে। আমরা একটু দেখে নিই। এটা উদ্বৃত্ত, উদ্বৃত্তর কলাম হয় 2টি, একটি ডেবিট একটা ক্রেডিট, আর অতিরিক্ত 2টি হবে ডেবিট ক্রেডিট। এই যেখানে জাবেদা পৃষ্ঠা, এখানে তারিখ, তাহলে কি হলো তারিখ, বিবরণ বা হিসাব শিরোনাম, এখানে জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এখানে উদ্বৃত্ত বা ব্যালেন্স, উদ্বৃত্ত 2টি, একটা ডেবিট একটা ক্রেডিট। আমরা করব কোন হিসাব? গ নাম্বারে 2টা চেয়েছে। প্রথমে চেয়েছে অবচয় খরচ হিসাব বা শুধু অবচয় হিসাব, অবচয় খরচ হিসাব। তাহলে আমাদের জাবেদা এসেছিল 2 বছরের। প্রথম জাবেদা ছিল অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আমরা জানি আমরা যে অ্যাকাউন্ট খুলব সেই অ্যাকাউন্ট যদি জাবেদায় ডেবিট হয় তাহলে আমরা ওর টাকাটা ডেবিটে বসাবো। আমরা প্রথম টাকা বসাবো 1,30,000 জাবেদায় অবচয় ডেবিট, এই জন্য টাকাটা ডেবিটে বসবে আর ব্যালেন্সও ডেবিটে বসবে। এখন আমাদের বিবরণ বা হিসাব শিরোনামে আমরা কী লিখব? অবচয় হিসাব আমরা করছি, এক্ষেত্রে আমাদের বিপরীত নাম অর্থাৎ ক্রেডিট নামটা লিখতে হবে। বিপরীত নাম ছিল পুঞ্জীভূত অবচয়, তাহলে আমরা লিখব পুঞ্জীভূত অবচয় হিসাব। আমাদের হয়ে গেল।
আর আবার দেখো এই 17 সালে আরেকটা জাবেদা ছিল, আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, অর্থাৎ অবচয়কে মুছে ফেলা হলো, ক্লোজ করা হলো। এখানে অবচয় খরচ ক্রেডিট, তাহলে জাবেদা একই তারিখে জাবেদা হবে আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, অবচয় খরচ ক্রেডিট, এই জন্য ক্রেডিটের টাকাটা বসবে, আর ডেবিটকে ক্রেডিট বাদ দিলে আর কিছু থাকে না, সুতরাং এটা শূন্য হয়ে গেল। আর এখানে লিখব আয় সারাংশ, কারণ এখানে বিপরীত জাবেদা ছিল, আইটেম ছিল আয় সারাংশ। তাহলে আমাদের শেষ হয়ে গেল 2017 সালের খতিয়ান অবচয় খরচ হিসাব। এখন 2018 করব একইভাবে। 2018-তে ছিল আমাদের 70,000 অবচয়। কত ছিল? 70,000। একইভাবে আমরা এখানে লিখব পুঞ্জীভূত অবচয়। তোমরা চাইলে একটু স্পেস নিয়েও লিখতে পারো, আর না স্পেস নিলেও কোনো সমস্যা নাই। আবার 2 নম্বরে কী হবে? এই একই জাবেদার 18 সালের দ্বিতীয় জাবেদা ছিল আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। এখানে অবচয় খরচ ক্রেডিট, এই জন্য টাকাটি ক্রেডিট পাশে বসবে 70,000 টাকা। আর এই ডেবিট থেকে ক্রেডিট বাদ দিলে আর কিছু থাকে না। আর এখানে আমরা লিখব আয় সারাংশ, এটাও ডিসেম্বর 31 আয় সারাংশ হিসাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেয়ে গেলাম খতিয়ানের অবচয় খরচ হিসাব। আর এখানে আর একটা জিনিস চেয়েছে, আসবাবপত্র হিসাব তৈরি করো। জাবেদার ছক একই রকম থাকবে। আমাদের এখানে আমরা ক্রয় করেছিলাম 2017 সালের জানুয়ারি 1, আমরা সেই তারিখটাই লিখব 2017 জানুয়ারি 1। এক্ষেত্রে জাবেদা ছিল একটি, 2017 সালের শুরুতেই জাবেদা ছিল আসবাবপত্র ডেবিট আর নগদান ক্রেডিট। তাহলে এখানে আসবাবপত্র ডেবিট কত টাকা দ্বারা? 3,25,000 টাকা। আর একটু উদ্বৃত্তেও ডেবিট পাশে বসবে কত টাকা? 3,25,000। এখানে লিখব আমরা বিপরীত নাম, আর এখানে বিপরীত নাম ছিল নগদান হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে জাবেদা একটি, এখানেই শেষ। কিন্তু যেহেতু এটি 2 বছরে করতে বলেছে, সুতরাং আমাদের কি করতে হবে? 2018 সালেও এটা আমাদের দেখাতে হবে। 2017 ডিসেম্বরে এটা থাকবে। আমরা চাইলে এখানে 2017 ডিসেম্বর লিখে এটা ব্যালেন্স আমরা লিখতে পারি এই 3,25,000। তাহলে 2018-তে আমরা কি নামে লিখব? ব্যালেন্স, কারণ 2018-তে আর কোনো হয়নি, কোনো লেনদেন হয়নি, সুতরাং এই টাকাটাই আমাদের কি হবে? 2018-তে আমরা ব্যালেন্স হিসাবে লিখব। আমি আরেকটি কথা তোমাদের এখানে বলি, 2017-তেও তোমরা ডিসেম্বর 31 লিখে ব্যালেন্স লিখে 3,25,000 লিখতে পারো, টাকা একই থাকবে। আর 2018-তে যেহেতু নতুন করে আসবাবপত্র ক্রয় করা হয়নি, 2018-তে 3,25,000 টাকার আসবাবপত্র ব্যবসায়ীর কাছে অবশিষ্ট আছে। এ কারণে এটা ব্যালেন্স নামে আমরা লিখে দেব 3,25,000। এটার তারিখ হবে ডিসেম্বর 31। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।